দোকানি সাইদ নিহতের ঘটনায় সিএমএম আদালতে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা আদেশ পড়ে। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সবার সমান অধিকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা, ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা। শপথ নিলেন উপদেষ্টা ফারুক আজম, অন্তর্বর্তী সরকারের সদস্য সংখ্যা 17, আপিল বিভাগের 4 বিচারপতির শপথ। দুর্নীতি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ তাকসিম খান, 15 বছরের ঋণে জর্জরিত ঢাকা ওয়াসা। এবং স্বাভাবিক হয়ে আসছে জনজীবন, শিক্ষার্থীদের নিয়ে সড়কে ট্রাফিক পুলিশ, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। কোটা আন্দোলন ঘিরে মোহাম্মদপুরে মুদি দোকানে আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলার আবেদনের উপর শুনানি নিয়ে পর্যবেক্ষণ শেষে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। মামলার বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, কি মনে হচ্ছে মামলার আবেদনের বিষয়ে আদেশ কখন হতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি আদালত চত্বরেই। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেটি মোহাম্মদপুরের একজন বাসিন্দা মামলা করেছেন। তিনি বলেছেন, কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছেন যে মোহাম্মদপুরের বসিলাতে একজন মুদি দোকানদার, তিনি পলিথিন কেনার জন্য রাস্তা পারাপার যখন হচ্ছিলেন তখনই পুলিশের গুলিতে তার মাথার খুলি উড়ে যায় এবং তিনি একজন প্রথমে রিকশা চালক ছিলেন, রিকশা চালক থেকে তিনি দোকান দিচ্ছিলেন। তার বিরুদ্ধে তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। পরিবার আর্থিক তেমন কোনো কিছু না থাকায় পরিবার ঢাকা আসতে পারেননি। তিনি সেখানকার বাসিন্দা হওয়াতে তিনি তার বিবেকের তাড়না তিনি এই মামলাটি করেছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে, সরাসরি নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছে এবং নির্বিচারে যে দেশব্যাপী হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের মামলার সূচনাটা তিনি করেছে। তিনি বলছেন যে বিভিন্ন হুমকি দুমকি আসতে পারে, তারপরে তিনি জীবনের ঝুঁকি নিয়ে তিনি মামলা করেছেন এবং তিনি বলছেন যে সবাইকে এগিয়ে আসতে হবে যাদের যাদের সন্তান হত্যা হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আদালত সে শুনানি গ্রহণ করেছে এবং কিছুক্ষণের মধ্যে আদেশ দিবেন, অর্থাৎ দুপুরে খাবারের পরে যেটি বিরতি রয়েছে আদালতে, সেই বিরতির পরেই যে রাজেশ চৌধুরীর যে আদালত, সে আদালত এই মামলাটির রায় দিবেন। এখানে শেখ হাসিনা ছাড়াও রাখা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, রয়েছে পুলিশের সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ মামুন, রয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এছাড়াও সেখানে রয়েছে ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, সেখানে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের বিরুদ্ধে মূলত মামলাটি করা হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আদালত এই মামলাটির আদেশ দিবেন, মামলা গ্রহণ করবেন কি করবেন না। তবে যিনি মামলা করেছেন তিনি আশাবাদী আদালত মামলাটি গ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে আদালত পাড়া থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সর্বশেষ সংবাদ। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মামলার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। বাংলাদেশের সবাই এক পরিবার, এখানে হিন্দু মুসলিম পার্থক্য করা বা বিভেদের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। এই সময় সমান অধিকার নিশ্চিতে সবার সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা। বিস্তারিত প্রতিবেদনে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, হিন্দু মুসলিম পার্থক্য করা বা বিভেদ করার সুযোগ নেই, সবার সমান অধিকার রয়েছে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলেও জানান ডক্টর ইউনূস। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানব অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবার ধৈর্য ও সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে হোয়াইট হাউস। তবে জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে ক্ষমতার পালা বদলকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন চীন ও রাশিয়ার রাষ্ট্রদূত। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ক্ষমতাচ্যুত হওয়ার পর নীরবতা ভেঙে গণমাধ্যমে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী। শনিবার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ অভিযোগ করেছিলেন তিনি। তবে শেখ হাসিনার এমন অভিযোগকে সরাসরি নাকচ করে দিল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পেয়ার জানিয়েছেন, বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকারের এই ঘটনায় জড়িত থাকার কথা নিছক মিথ্যা। আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরাই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা বাংলাদেশের পাশে আছি। এদিকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার কথা বলেছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্তেস্কো। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্রিফিংয়ে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক আজম শপথ নিয়েছেন। সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদ সদস্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গভবনে দরবার হলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে গেল 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা সহ 14 জন উপদেষ্টা। এরপর রোববার আরও 2 উপদেষ্টা শপথ নেন। অন্তর্বর্তীকালীন সরকারের 17 উপদেষ্টার মধ্যে ফারুক আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। রোববার রাতে দেশে ফেরেন তিনি। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. ইমদাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। এই সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন শপথ অনুষ্ঠানে। এর আগে সোমবার রাতে হাইকোর্টে কর্মরত এই 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এদিকে বেলা 12টায় আপিল বিভাগের 6 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বসার কথা রয়েছে। শুরু হবে বিচারিক কার্যক্রম। অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন সদ্য বিদায়ী আওয়ামী সরকারের মদতপুষ্ট ও স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খান। দীর্ঘ 15 বছর এমডি পদে থেকে ঋণে জর্জরিত করেছেন প্রতিষ্ঠানটিকে। তাকসিম খানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। 5 বছর পর পর শেষ হয় সরকারের মেয়াদ, কিন্তু শেষ হয় না ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের মেয়াদ। ওয়াসার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ট্যাপ খুলে দেওয়া তাকসিম টানা 15 বছর ধরে বহাল আছেন একই পদে। প্রস্তাবটা হচ্ছে যে গ্যাপ প্রতিষ্ঠানটির সেবার মান না বাড়লেও তার বেতন ভাতা বেড়েছে কয়েক দফা। 1,25,000 টাকা বেতনে চাকুরি শুরু করা তাকসিম এখন পান 6,25,000 টাকা। যুক্তরাষ্ট্রে তার রয়েছে 14টি বাড়ি, এমন সংবাদও এসেছে গণমাধ্যমে। তাকে নিয়ে নানা সময় আলোচনার ঝড় বইলেও পাত্তা দেননি তাকসিম। এমনকি আদালত অবমাননার রুল জারি হলেও দমানো যায়নি অসাধু এই কর্তাকে। এই 14 বাড়ি এটা সর্ববিধ মিথ্যা এবং হাস্যকর। একটি টাকাও
আমি অসৎ উপায় অবলম্বন করিনি। আমার ওয়াইফ এবং চ্ছেলে যা আয় করে তা দিয়ে আমার মতো 2-4 জনকে তারা পুষতে পারে। তাদের এখানে মাঝে মাঝে আমাকে এমনি যারা গিফট সহযোগিতা তারা আমাকে করে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত তাকসিমের দাপটে কেউ এতদিন মুখ না খুললেও পট পরিবর্তনের সাথে সাথে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার সব অপকর্মের খবর। প্রতিষ্ঠানটির অনেকেই বলছেন তিনি ছিলেন ওয়াসার রাজা, তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসতো অসহনীয় গজব। এমডি হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধানকে বুঝিয়ে পানি শোধনাগার করতে বড় বড় প্রকল্প নেন তিনি। দাতা সংস্থা থেকে নেন বড় অঙ্কের ঋণ। 2009 সালে যখন দায়িত্ব নেন তখন গভীর নলকূপের সংখ্যা ছিল 450, বর্তমানে সেই গভীর নলকূপের সংখ্যা 950। অর্থাৎ ভূগর্ভস্থ পানির উৎস আরো বেড়েছে। তবে থেমে নেই তার বড় প্রকল্প নেওয়ার প্রবণতা। প্রজেক্টে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো 13 বছরেও কি একটা প্রমাণ হলো না যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম? দুদক বা সংস্থাগুলো তো এর আগেও তদন্ত করেছে, কই তদন্ত রিপোর্টে তো একটা আসেন। কোন ডেভেলপমেন্ট পার্টনারই তো কোনো সময় এরকম প্রশ্ন তুলে নেই। তদন্ত তো দূরেরই কথা, প্রশ্নই তো তুলে নাই। তাহলে এই প্রশ্নটা কারা তুলে, কেন তুলে? তারাই তুলে যাদের স্বার্থে লাগে। ঢাকাবাসীকে পানির চাহিদা মেটানোর কথা বলে 2019 সালের জুনে পদ্মা জলদিয়া পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় জানানো হয় এই পানি শোধনাগার থেকে দৈনিক পাওয়া যাবে 45 কোটি লিটার বিশুদ্ধ পানি, কিন্তু এখন পর্যন্ত এই পরিমাণ পানি সরবরাহের মতো কোনো রেকর্ড দেখাতে পারেনি ওয়াসা। 3670 কোটি টাকার এই প্রকল্প থেকে পানি মিলছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। গেল 2023 সালে আফতাবনগরে দাসেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। ঢাকা শহরের পয়ঃবর্জ্যের কথা বললেও বাস্তবে নেওয়া হচ্ছে ড্রেনেজ বর্জ্য। এটিও তাকসিমের শুভঙ্করের ফাঁকি বলে মনে করছেন অনেকে। মেগা প্রজেক্টের নামে অন্তত 25,000 কোটি টাকা ঋণ নিয়ে নিজের আখের গুছিয়েছেন তাকসিম। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার দাবি এই ঋণ পরিশোধ করা ওয়াসার পক্ষে অসম্ভব, কারণ সবটুকু লাভের গুড় চলে গেছে এমডি তাকসিমের পেটে। এইসব নিয়ে আমরাও একটু বিব্রতই থাকি। উদ্যোগটা নেওয়া সহজ না, বা একটু বিদেশে যাচ্ছেন। আমরা যদি ওনাকে চাই, যদি প্রয়োজন মনে করি, তাহলে হয়তো জয়েন করতে পারি। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উধাও তাকসিমে খান। পতনের পরদিন অফিস খুললেও যাননি তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে দেশ ছেড়ে যাননি দুর্নীতির বরপুত্র তাকসিম। তবে দেশের ঠিক কোথায় রয়েছেন এ নিয়ে পাওয়া যায়নি কোনো তথ্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। কর্মবিরতি প্রত্যাহার করে দ্বিতীয় দিনের মতো সড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। সাথে রয়েছে শিক্ষার্থীরাও। চালকদের বিভিন্ন পরামর্শ দেওয়া সহ কাজ করছে শৃঙ্খলা নিয়ন্ত্রণে। তবে শিক্ষার্থীরা পুলিশের হাতে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরতে চায় পড়া টেবিলে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। স্বাধীনতার 53 বছর পর রাষ্ট্রের দরকার এবার সংস্কার, যার শুরুটা হয় রাজপথে। সড়ক অবরোধ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেও ঘরে ফেরে না শিক্ষার্থীরা। জীবন বাঁচাতে দায়িত্ব ভুলে পুলিশ যখন সরে দাঁড়িয়েছে, তখন সড়কের শৃঙ্খলার বিশাল ভার ছোট্ট কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। অ্যাম্বুলেন্স আসলে দ্রুত বের করে দেয়া হয়, আর নিয়ম মেনে যান চলাচলের সহায়তা করে যাচ্ছে শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা ফেরাতে এরকম নানা সংস্কারের নিয়ম এনেছে শিক্ষার্থীরা। তবে এবার তাদের পড়ার টেবিলে ফেরার পালা। ট্রাফিক পুলিশদের হাতে তুলে দিতে চায় দায়িত্ব। তারাও আমাদের সাথে সহযোগিতা করুক। আমরা চাই যে তারা আসলে আমরা আমাদের স্থানে ফিরে যাব। রাস্তায় যানবাহনের যে যানজটটা অনেকটা কমে গেছে। আপাতত পুলিশ থাকলে যেটা হতো সেটা থেকে অনেকাংশে কমে গেছে। আমরা চাই প্রশাসনের পুলিশ নামুক। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু পুলিশ নামছে, যতটুকু আমাদের জন্য হেল্পফুল হইতেছে, আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। আশা করি পুলিশ ভাইরা আমাদের সাথে আমাদের কাজটা বুঝে নিয়ে তারা নিয়মিত সেটা কন্টিনিউ করবে। টানা কয়েকদিনের কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছে ট্রাফিক পুলিশ। জনজীবনে ফিরেছে স্বস্তি। পুলিশের তো দায়িত্ব ভিন্ন, ছাত্রদের ভিন্ন। যেহেতু দেশ স্বাধীন হয়েছে, এখন বাচ্চারা দায়িত্ব নিছে,
আমার মনে হয় অনেক ভালো চলছে আগের থেকে। নিয়ম যেটা ওনারা করতেছে সেটা অবশ্যই পালনের কিছু দরকার, নাহলে তো রাস্তাঘাট জ্যাম জট অনেকে লাগিয়ে থাকে। সবাই চাচ্ছে আমরা নামি, আর আপনারা সবাই চাচ্ছেন, এই কারণে আমরা গতকালকে থেকে আমরা সবাই রাস্তায় নেমে গেছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সব ইউনিট কাজ করতেছে। রোদ বৃষ্টি মাথায় করে কাজ করে যাওয়া এসব শিক্ষার্থীদের একটাই প্রত্যাশা, সড়ক হবে নিরাপদ, ঝরবে না কোনো তাজা প্রাণ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 7 আগস্ট থেকে সারা দেশে বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় আবারও দায়িত্বে ফিরছেন পুলিশ সদস্যরা। থানা প্রাঙ্গণ ও সড়কে পুলিশ সদস্যদের কাজে যোগদানে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ জনগণ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক সহ অভ্যন্তরীণ সড়কের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। ফলে চালক ও সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। এদিকে মঙ্গলবার সকালে বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানায় 152 জন পুলিশ সদস্যের মধ্যে 149 জন উপস্থিত ছিলেন। তবে নগরী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় এখনও সেনা সদস্য ও শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে। সারা দেশের মতো চুয়াডাঙ্গায়ও পুরোদমে কাজ করছে পুলিশ। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে আনসার সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরাও কাজ করছে। এদিকে কুষ্টিয়ায় 7টি থানার সবকটিতেই কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। চট্টগ্রাম জেলার থানাগুলোর কার্যক্রমও শুরু হয়েছে। সেনা সদস্যদের নিরাপত্তা বেষ্টনীতে এসব থানায় ডিউটিতে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ। পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। 24 দিন পর শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। চলছে মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। নির্ধারিত সময় নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়েছে ট্রেনগুলো। এতে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। এর আগে রোববার শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের মুখে সরকার কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় 3 সপ্তাহ পর শুরু হয়েছে ট্রেন চলাচল। সকালে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ রেল লাইনে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে রোববার শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। আজকে আমাদের কাছে ভালো লাগতেছে যে অনেকদিন পরে আমাদের ট্রেনের যাত্রা পেলাম, সবাই একটু নিঃসন্দেহে যাতায়াত করতে পারবে। পাবনাতে চালু হয়েছে মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। ঢাকা নারায়ণগঞ্জে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে ছিল যাত্রীরা। ট্রেন চলাচল শুরু হয় খুশি ঢাকা নারায়ণগঞ্জ পথের যাত্রীরা। ট্রেনের যাতায়াত তো এটা নিরাপদ, আমাদের সকলের জন্য এটা খুবই উত্তম হয়েছে এবং সার্ভিসটাও আমরা খুব ভালো পাচ্ছি। নারায়ণগঞ্জ শহরের ভিতরে খুবই জ্যাম, এটা সবাই জানে। সেক্ষেত্রে আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করতে পারছি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে রেল যোগাযোগ ব্যবস্থা। এতে শান্তি ফিরেছে সাধারণ মানুষের ভিতর। ট্রেন দীর্ঘদিন বন্ধ থাকায় একটু অসুবিধা হয়েছিল, যাতায়াতে করতে পারছিলাম না। এখন ট্রেনটা চলছে, মোটামুটি এখন স্বস্তি। আমরা তো ট্রেনে যাই কমফোর্টেবল, সো যার কারণে আমাদের অনেক ভালো লাগতেছে। 15 আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। এর উপর শুনানি নিয়ে পর্যবেক্ষণ শেষে পরে আদেশ দেবেন বলে জানান আদালত। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ।
এ ঘটনায় এসএম আমির হামজা শাতিল নামে এক ব্যক্তি বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক হত্যা মামলা দায়েরের আবেদন করেন। উনি হচ্ছেন আবু সাহেব, উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। পরিবারের সাথে কথাবার্তা বলে যেটা বুঝেছি যে তাদের ঢাকায় আসার মতো কোনো আর্থিক সচ্ছলতা এবং অবস্থিতি এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসিডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএনপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ ও ডিএনপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করে এ মামলার আবেদন করা হয়। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি। অভিযোগে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের না ধরা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি সেবা দেবেন তারা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়েছে পশ্চিমবঙ্গ সহ মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন হাসপাতালের কর্মরত চিকিৎসকরা। এদিকে হত্যাকাণ্ডে সিবিআই এর তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। আজ এর শুনানি হওয়ার কথা রয়েছে। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। নো সেফটি নো ডিউটি, চিকিৎসকদের মুখে একটাই স্লোগান। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে 31 বছর বয়সী ট্রেনি ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে অব্যাহত রয়েছে বিক্ষোভ। জরুরি ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা দেবে না বলে সাফ জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। We want justice for humanity। ये एक औरत के साथ हुआ है, एक डॉक्टर के साथ हुआ है, इसमें पॉलिटिक्स कुछ हो ही नहीं सकता है। हम लोग कोई र्यूमर में कान नहीं दे रहा है, ये र्यूमर है वो र्यूमर है। पुलिस आप काम कीजिए और क्या कर रहे हैं हम लोग को बोलिए बस। এই ঘটনায় পুলিশ সদস্য সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও এই কাজ একজনের দ্বারা সম্ভব না বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ময়নাতদন্তের রিপোর্টে সে কথাই স্পষ্ট দেখা গেছে। ফলে এর সাথে জড়িত সব আসামিদের খুঁজে আইনের আওতায় আনার দাবি তাদের। ততদিন কর্মবিরতি চালিয়ে যাবেন চিকিৎসকরা। सेंट्रल प्रोटेक्शन एक्ट जो डॉक्टर के लिए है वो लागू हो एंड जो रियल कल्प्रिट्स हैं उनको पकड़ा जाए। प्रेस कॉन्फ्रेंस करे या तो लिखित में दे, जब तक ऐसा नहीं आता तब तक स्ट्राइक कंटिन्यू रहेगा। আরজি কর কলেজ সহ কর্মবিরতিতে যোগ দিয়েছে কলকাতা মেডিকেল, এনআরএস, পিজি ও অন্যান্য রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও। বিক্ষোভে উত্তাল দিল্লির এইমস হাসপাতাল, মৌলানা আজাদ মেডিকেল সহ মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন হাসপাতাল। সোমবার নিহত ওই নারী চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রোববারের মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের আসামিদের ধরতে না পারলে সিবিআইকে এর তদন্তের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা খুন কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।